কংগ্রেসের নতুন কৌশল বিজেপি কি উত্তরপ্রদেশ ধরে রাখতে পারবে? এই বিষয়টা নিয়েই আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। কয়েকটা রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, মাত্র কয়েক মাস পেরিয়েছে। আপনারা তো জানেন, পশ্চিমবঙ্গেও তাই একই সঙ্গে। কিন্তু আমরা ইতিমধ্যেই আবার নির্বাচনের আমেজে ফিরে এসেছি। কেন বলুন তো? কারণ পরবর্তী সাধারণ বা লোকসভা নির্বাচন ঘোষণার আগে যে 2.5 বছর সময় আছে, তা হবে তীব্র রাজনৈতিক লড়াই এবং সংঘাতের। এই সময়ে কোনো পক্ষই কাউকে ছাড় দেবে না, এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা। 2027 সালে উত্তরপ্রদেশে বড় ধরনের রাজনৈতিক লড়াই হবে। পাশাপাশি পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরেও নির্বাচন হবে। বছরের শেষ ভাগে আবার নির্বাচন হবে হিমাচল প্রদেশ এবং গুজরাটে। 2028 সালে কর্ণাটক, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায় ভোট হবে। এগুলোর বেশিরভাগই কিন্তু বড় রাজ্য। এর সঙ্গে যুক্ত হবে উত্তর পূর্বাঞ্চলের ছোট ছোট রাজ্যগুলো। সব দলের জন্যই তাই এই সব নির্বাচনে বাজি হবে অনেক বড়। বিশেষ করে বিজেপি এবং কংগ্রেসের কাছে এই সব নির্বাচন খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনও রয়েছে। সেখানে অবশ্য বিজেপি আপাতত সুবিধাজনক অবস্থানেই আছে এবং থাকবেও। তবে কোন দিকে রাজনীতির হাওয়া বইছে সেটা ঠিক করে দেবে কিন্তু উত্তরপ্রদেশের নির্বাচন। সেখানে বিজেপিকে টানা তৃতীয়বারের মতো সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে হবে। তবে দলটাকে তীব্র প্রতিষ্ঠান বিরোধী জনরোষের মুখে পড়তে হতে পারে। 2024 সালের লোকসভা নির্বাচনের মতো এখানেও বড় কোনো অঘটন ঘটাতে কংগ্রেস এবং অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি মানে এসপি তাদের সর্বোচ্চ চেষ্টাটা করছে এখন থেকে। এসপি ইতিমধ্যেই গরিব নারীদের 40,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। অন্যদিকে রাম মন্দিরের তহবিল তছরূপের অভিযোগ এনে বিজেপিকে কোণঠাসা করতে এসপি মানে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস দুই দলই মুখিয়ে রয়েছে। উত্তরপ্রদেশ কেবল লোকসভায় 80 জন সংসদ সদস্য পাঠায় বলেই গুরুত্বপূর্ণ নয়, বরং 2027 সালে এখানে যা ঘটবে তা 2029 সালের সাধারণ নির্বাচনে পুরো ভারতের মেজাজ কেমন হবে, মেজাজ কেমন থাকবে তারও একটা স্পষ্ট বার্তা দেবে। বিজেপি ভালো করেই জানে যে 2029 সালে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে তাদের উত্তরপ্রদেশে জিততেই হবে। আর এই কারণেই তারা নারী সংরক্ষণ এবং আসন পুনর্নির্ধারণের মানে ডিলিমিটেশনের এজেন্ডা নিয়ে এত আগ্রাসীভাবে মাঠে নেমেছে। তারা লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার চেষ্টা করছে। এই সংখ্যার জোরে তারা বিরোধী জোটের দলগুলোকে ভাঙতে চায়। তামিলনাড়ুতে ক্ষমতা হারানোর পর ডিএমকে হয়তো বিজেপির দিকে কিছুটা ঝুঁকতে পারে। তৃণমূলের ভেতরে বড় ভাঙন ধরেছে। একই অবস্থা শিবসেনারও। কেবল সমাজবাদী পার্টি এখনো শক্ত অবস্থানে টিকে আছে এখনো পর্যন্ত, কারণ তারা 2027 সালের নির্বাচনে নিজেদের জয়ের ভালো সম্ভাবনা দেখছে। বিজেপি নারী সংরক্ষণ এবং আসন পুনর্নির্ধারণ এই উভয় বিষয়ের উপরেই জোর দিচ্ছে, কারণ ভোটারদের বিন্যাস নিজেদের অনুকূলে আনতে তাদের নির্বাচনী এলাকার সীমানা নতুন করে সাজাতে হবে, বিশেষ করে উত্তরপ্রদেশ এবং বিহারে। তাত্ত্বিকভাবে তারা লোকসভার বর্তমান 543টা আসনের ভেতরেরও নারী সংরক্ষণ আইন পাশ করতে পারে। বিরোধীরাও এতে সমর্থন দিতে প্রস্তুত, কিন্তু এই 543টা আসনের মধ্যে ভাগাভাগি করতে গেলে অন্য দলগুলোর চেয়ে বরং বিজেপির নিজস্ব বর্তমান এমপিরাই বেশি আসন হারাবেন। এই কারণেই তারা সব রাজ্যের আসন সংখ্যা সমানুপাতিক হারে 50% বাড়াতেও রাজি বিজেপি, যদিও এটা উত্তর ভারতে তাদের নিজস্ব ঘাঁটির লোকসান ঘটিয়ে করতে হচ্ছে। জনসংখ্যা ভিত্তিক আসন পুনর্নির্ধারণে হিন্দি বলয়ের বড় অংশ পাওয়ার কথা ছিল, কিন্তু 2029 সালের জয় নিশ্চিত করতে উত্তর ভারতে একটা স্থায়ী সংখ্যাগরিষ্ঠতার সুযোগ হাতছাড়া করতেও বিজেপি প্রস্তুত।
আসন সংখ্যা সমানুপাতিক হারে বাড়ালে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর বিরোধিতাও কমে আসবে। এই আসন পুনর্নির্ধারণ বিল পাশ হলে বিজেপি অনেক শক্তিশালী অবস্থানে চলে যাবে, বিশেষজ্ঞরা এমনটাই বলছেন। তবে এখনই সব কিছু নিশ্চিত ধরে নেওয়া বিজেপির জন্য ঠিক হবে না, কারণ কংগ্রেস 2024 বা 2019 সালের চেয়ে এবার কিন্তু অনেক ভালোভাবে তাদের ঘুঁটি চালছে। কংগ্রেসের বর্তমান চাল বা কৌশল যে আরও আগ্রাসী হয়ে উঠছে তার তিনটে স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। প্রথমত, তারা দক্ষিণ ভারতের অধিকাংশ আসন পাওয়ার উপর মনোযোগ দিচ্ছে। তামিলনাড়ুতে ডিএমকের পরাজয়ের পর আকস্মিকভাবে দলটার হাত ছেড়ে তামিলাগা ভেট্রি কাজাগাম, সংক্ষেপে যাকে বলে টিভিকে, সেই টিভিকের দিকে ঝুঁকে পড়ার ঘটনাটা প্রমাণ করে যে তারা অভিনেতা জোসেফ বিজয় থালাপতির ক্রমবর্ধমান রাজনৈতিক জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায়। কর্ণাটকে সিদ্ধারামাইয়ার জায়গায় দলের রণকৌশল ডিকে শিবকুমারকে আনা হয়েছে। এর মাধ্যমে এই বার্তাই দেয়া হয়েছে যে দলের কাছে জয়টাই শেষ কথা। শিবকুমার ইতিমধ্যেই কর্ণাটকের রাজ্যসভা নির্বাচনে বিজেপির কিছু বিধায়ককে ক্রস ভোটিং করিয়ে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন। দলটা কেরালা এবং তেলেঙ্গানায় সিংহভাগ আসন পাওয়ার আশা করছে এবং অন্ধ্রপ্রদেশেও সুবিধা পাওয়ার চেষ্টা করবে। দ্বিতীয়ত, উত্তর এবং উত্তর পূর্ব ভারতের কৌশলটাই কংগ্রেসের মূল চাবিকাঠি। দলটা উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকে নিয়ে জান প্রাণ দিয়ে লড়বে এবং একই সঙ্গে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্যে ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা করবে। পশ্চিমবঙ্গে বিজেপির হাওয়া রুখে দিতে তারা বামপন্থী এবং তৃণমূলকে নিয়ে একটা ফ্রন্ট গঠনের চেষ্টা করতে পারে। বিহারে নীতিশ কুমারের বিদায়ের পর আরজেডি কংগ্রেস জোট 2024 সালের চেয়ে এবার বেশি আসন পাওয়ার আশা করছে, আর মহারাষ্ট্রে কংগ্রেস এনসিপিকে তাদের পাশে ফেরত চাইবে। তবে শিবসেনা সম্ভবত একনাথ শিন্ডের নেতৃত্বে বিজেপির শিবিরে কিন্তু ফিরে যাবে। পাঞ্জাবের লড়াইটা আপ, কংগ্রেস, বিজেপি এবং আকালি দলের মধ্যে চতুর্মুখী হতে যাচ্ছে। উত্তর পূর্বাঞ্চলে কংগ্রেসের আসন বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মণিপুরের মতো রাজ্যে, যেখানে জাতিগত সহিংসতা এখনো নিয়ন্ত্রণে আসেনি। তৃতীয়ত, কংগ্রেসের আরেকটা বড় চাল হবে বিপুল পরিমাণ নগদ টাকা দেওয়ার বড় বড় প্রতিশ্রুতি। এতে দেশের অর্থনীতি বা সরকারি তহবিলের যত বড় ক্ষতিই হোক না কেন তারা সেটা কিন্তু ভাববে না। কেউ যখন ভাবেনি, কংগ্রেসই বা ভাবতে যাবে কেন? লক্ষ্মীর ভাণ্ডারের বদলে যখন অন্নপূর্ণা ভাণ্ডার, তো কংগ্রেসই বা তেমন প্রতিশ্রুতি দেবে না কেন? 2024 সালের নির্বাচনে যে ভেতরের কোন্দলের কারণে বিজেপি উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল তা তারা এখন মিটিয়ে ফেলেছে। বিজেপি আশা করছে যে আসন পুনর্নির্ধারণ অর্থাৎ ডিলিমিটেশন এবং নারী সংরক্ষণ বিল পাশ করিয়ে তারা 2029 সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে। তবে তারা ঠিক সেই ভুলটাই করছে যা কংগ্রেস 2014 সালে করেছিল, কোনো একজন ব্যক্তিকে অতিরিক্ত নিশানা বা অতিরিক্ত আক্রমণ করা। সেই সময় ব্যক্তিটা ছিলেন নরেন্দ্র মোদী, আর এবার বিজেপি নিশানা করছে রাহুল গান্ধীকে, যা উল্টে রাহুলের জন্যই লাভজনক হয়ে উঠছে। রাহুল গান্ধীকে অনবরত আক্রমণ করে বিজেপি পরোক্ষভাবে এই বার্তাই দিচ্ছে যে 2029 সালের লড়াইয়ে তিনিই তাদের, মানে রাহুল গান্ধী তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। কোনো পক্ষই অপর পক্ষকে এক চুলো ছাড় দেবে না। এর অর্থ হলো এখন থেকে 2029 সালের মধ্যবর্তী সময়ে আমরা এক চরমপন্থী রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছি। এর সঙ্গে সম্ভাব্য খরা বা অনাবৃষ্টি বিজেপির দুঃখের ঝুলিকে আরো ভারী করতে পারে। ফলস্বরূপ বড় ধরনের কোনো অর্থনৈতিক সংস্কারের কাজ থমকে যাবে এবং সংসদে বড় কোনো নতুন আইন পাশের সম্ভাবনাও কমে আসবে। তো এই হলো আজকের যে কংগ্রেস কিভাবে টিকে থাকবে বা কংগ্রেসের কৌশল কেমন, বিজেপি উত্তরপ্রদেশ ধরে রাখতে পারে কিনা। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন, আর ফেসবুকে লাইক বা ফলো করে
আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।